ভোট কবে হবে ঠিক জানেন প্রফেসর ইউনূস? সে হোক, কিন্তু আগেই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, আর আমাদের তোলা তুলতে দিতে হবে। কিন্তু এটাই যেন এখন বাংলাদেশের জামাত বা বিএনপির মতো দলগুলির দাবি। কোথায় ভাটিয়ালি গানের সুর? কোথায় সেই শস্য শ্যামলা বাংলাদেশ? এই যে শুধুই আগুন, কোথাও ধেকে ধেকে, আবার কোথাও বা দাও দাও করে। দেখুন এই প্রতিবেদনে। যে সমস্ত দেশে বর্বরতাই হচ্ছে জায়েজ, সেই সব দেশে পুলিশকে ওই রকমভাবে মেরে উল্টো দিকে ঝুলিয়ে রেখে দাও। বাংলাদেশ আসবে, সেখানে নাচ গান আবার সব হবে, বাংলাদেশে ভাটিয়ালি সুর ফিরে পাবে। কিন্তু কোথায় কি? এ তো দেখছি চাপাতি হাতে বেরিয়ে পড়েছে সব রাস্তায়। সমন্বয়কদের মধ্যে শুরু হয়ে গেল মারামারি। নাগরিক পার্টির সামনে এলেই ডক্টর ইউনূস তাদের বলে যে এইভাবে চলতে হয়। আরে তোমরা রেডি হও না নির্বাচনের জন্য, নির্বাচন হবে, তোমরা যেই তৈরি হবে নির্বাচনের ঘোষণা দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। না বলছে যে সে নির্বাচন যাই হোক, যখন হয় যখন হবে, আগে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করতে হবে। দাদু কথা দিয়েছিলে কিন্তু তুমি। বিএনপির যারা ক্যাডার বাহিনী, তারা তোলাবাজিতে জামাত ইসলামের সঙ্গে মিলিয়ে শুরু হলো বাংলাদেশ জুড়ে এক দক্ষযজ্ঞ। দোকান পাট, এস্টাবলিশমেন্ট, ছোট ছোট অফিস, মায়ের রিক্সাওয়ালা, তাদের থেকেও তোলা নিচ্ছে। নৌকায় কিভাবে পা দিয়ে চলতে হয়, এটা হাসনাত আব্দুল্লাহর কাছে শেখার মতো বিষয়। এখন ফাপড়ে পড়েছে বাংলাদেশ, কোন দিকে তারা যাবে। এই বাংলাদেশকে নিয়ে এখন কিন্তু ভারত তীব্র নজর রেখেছে। পাকিস্তানের পশ্চিম ফ্রন্টে যখন লড়াই চলছে অপারেশন সিন্দুর, ভারতীয় বিমান বাহিনী শৌর্য বীর্য দেখাচ্ছে, একের পর এক ধ্বংস করে দিচ্ছে পাকিস্তানের বিমান ঘাঁটি। চীনের যে ডিফেন্স সিস্টেম ফেল করে যাচ্ছে, সে সময় কিন্তু বাংলাদেশের উপর কড়া নজর ছিল। আগেই জানিয়েছিলাম নজর থাকবে, আর পার পাবে না। সেই কথা 5ই আগস্ট ক্ষমতায় বসার আগে তিনি বলেছিলেন উত্তর পূর্বে আগুন জ্বালিয়ে ছাড়বেন, আর এখন বলছে উত্তর পূর্বকে সাথে নিয়ে নেপাল ভুটানকে নিয়ে তিনি একটি উন্নয়নের পরিকল্পনা দিয়েছেন। উন্নয়ন করবেন ওখানে উত্তর পূর্ব ভারতে। এদিকে বলছে আগুন জ্বালাবে, এদিকে বলছে উন্নয়ন করবে। সঠে সঠং সমাচার, সঠের সাথে সঠতারই বিধান আছে। চাণক্যের কথা। জুলাই মাস 2024 সাল, বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে শুরু করলো কোটা সংস্কার আন্দোলন। কোটা বাতিল করতে হবে। কোটার মধ্যে প্রচুর আওয়ামী লীগের সমস্ত নাতিপুতি, তারা সব চাকরি নাকি দখল করে নিচ্ছে, তাই কোটা তুলে দিতে হবে। কোটা সংস্কার হলো, ও মা, কোটা নয়, আসল হচ্ছে শেখ হাসিনাকে সরাতে হবে। তাকে ফ্যাসিস্ট তকমা দেওয়া হলো এবং পতিত স্বৈরাচার বলে তার বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনের মধ্যে দমন করার জন্য সেনাবাহিনীকে তলব করলেন শেখ হাসিনা। কিন্তু সেনাবাহিনী এসে পুরো একদম কাঠপুতুলের মতো দাঁড়িয়ে থাকলো। তাদের সামনে চলল হচ্ছে ছাত্র আন্দোলন, গণ আন্দোলনের নামে এক ভাঙচুর লুটপাটের সংস্কৃতি। যদিও এটি একটি ছাত্র সমাজ এবং জনগণের সমর্থন ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। গুলিও চলেছিল এবং সেই গুলি পুলিশ চালিয়েছে, এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা পুলিশকে যেভাবে মারা হলো, কোনো সভ্য দেশে সমস্ত সম্ভবই নয়। যে সমস্ত দেশে বর্বরতাই হচ্ছে জায়েজ, সেই সব দেশে পুলিশকে ওই রকমভাবে মেরে উল্টো দিকে ঝুলিয়ে রেখে দেওয়া হলো। জনগণ বললেন বাহ, বেশ হয়েছে। তার কারণ শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন, তার আমলে প্রচুর গুম খুন, আয়নাঘর, কত কিছু শুনলাম। আয়নাঘর শুনে আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতাল ঘরের কথা মনে পড়ে গেল, যে আয়নাঘর বাংলাদেশে গেলে নিঃসন্দেহে এটাকে সংরক্ষিত করবে। নতুন সরকার এসছে, ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এই ধরনের আয়নাঘরকে শো করিয়ে তিনি হয়তো বিদেশি ফান্ডও নিয়ে চলে আসতে পারেন। কত স্বপ্ন দেখছিলাম বাংলাদেশ নিয়ে, একের পর এক এপিসোড করছি বাংলাদেশে, ভাবছি একদিন পদ্মার স্থিমিত হবে, বাংলাদেশ আসবে,
সেখানে নাচ গান আবার সব হবে, বাংলাদেশে ভাটিয়ালি সুর ফিরে পাবে। কিন্তু কোথায় কি, এ তো দেখছি চাপাতি হাতে বেরিয়ে পড়েছে সব রাস্তায়। সমন্বয়কদের মধ্যে শুরু হয়ে গেল মারামারি, সেপ্টেম্বর থেকেই মারামারি করছে। এবং যারা যে সমস্ত সমন্বয়করা জায়গা পেল না আর কি, যারা বিভিন্ন কমিটি, সাব কমিটি, জেলা কমিটি, স্থানীয় কমিটি, কমিটির পর কমিটি, যেসব সমন্বয়করা জায়গা পেলেন না তারা চড়াও হতে শুরু করলেন আওয়ামী লীগের উপর আর সংখ্যালঘু হিন্দুদের উপর। তাদের দোকানপাট লুটপাট করে আগুন লাগিয়ে দিল, তাদের জিনিসপত্র তারা নিল এবং চারিদিকে জুলুম চাঁদাবাজি। এই তো চলছিল বাংলাদেশের চিত্র। তার মধ্যে যারা ভালো থাকার চেষ্টা করছিলেন তাদের দিনের পর দিন তাদের দেখা গেল যে ভাড়ার এবার টান পড়ছে অগ্নিমূল্য জিনিসের। চারিদিকে মানুষের মধ্যে ত্রাহি ত্রাহি রব, কিন্তু পুলিশ মিলিটারি কারুর দেখা নেই। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে জামাতি শিবির এবং হচ্ছে সমন্বয়ক বাহিনী। মাঝে মধ্যে তর্জন গর্জন হাসনাত আবদুল্লাহ। এই যে চেনা ছবির হঠাৎ ঠিক জুলাই মাস আগার আগে মে মাসে তপ্ত গরমে ঢাকার রাজপথ উত্তাল। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ৩ দফা দাবি নিয়ে নেমেছে। তারাও জুলাই ঐক্য কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুটোই ছিল হচ্ছে স্থপতি। বৈষম্য বিরোধী 2024 সালে যে আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে, তার প্রধান স্থপতি তারা ছিলেন। তো স্থপতিরা দেখলেন যে আমাদের একের পর এক একাডেমিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, শিক্ষক তারা ভয়ে কাবু হয়ে রয়েছেন, তাদের উপর হচ্ছে হুকুম আসছে, ফরমান আসছে। অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদেরকে নিষ্কাশিত করা হয়েছে, কাউকে হিন্দু বলে, কাউকে হচ্ছে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বলে। এই বাংলাদেশের যখন ছবি চলছে তখন মে মাসে, ঠিক যখন মে মাস, একদিকে হচ্ছে পশ্চিম প্রান্তে হাসনাত থেকে শুরু করে, ইউনুস থেকে শুরু করে সার্জিস আলম, এই সমস্ত যারা রয়েছে, ইউনুসের বখাটে বাহিনী, সে বখাটে বাহিনীর যারা হচ্ছে তাদেরকে যে মন্ত্রতন্ত্র, গুপ্তবিদ্যা, কীভাবে সন্ত্রাস চালাতে হয়, এই টেকনিক যারা শিখেছিল, সে আইএসআই পাকিস্তান পশ্চিম প্রান্তে ব্যস্ত হয়ে গেল। একদিকে বালুচদের হাতে বেদম ধোলাই খাচ্ছে তখন পাকিস্তান, অন্যদিকে ষড়যন্ত্রের সলতে পাকাচ্ছে। পায়েলগাঁওর ঘটনা ঘটার পর বাংলাদেশে যখন তারা ভাবছে এইবার একটা ঘটনা ঘটানো গেল, একেবারে প্রোটোটাইপ বাংলাদেশের মতো ধরে বেঁধে একেবারে সংখ্যালঘু হিন্দুদের মতো ধর্ম পরিচয় দেখে যে সন্ত্রাস চলল, তারপরে পরে যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর এসব চলছে, ঠিক তখনই বাংলাদেশে যমুনার কার্যালয় প্রথম ঘেরাও করলেন হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। জাগতিক নাগরিক পার্টির সামনে এলেই ডক্টর ইউনুস তাদের বলে যে এইভাবে চলতে হয়, আরে তোমরা রেডি হও না নির্বাচনের জন্য, নির্বাচন হবে, তোমরা যেই তৈরি হবে নির্বাচনের ঘোষণা দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। না বলছে যে সে নির্বাচন যাই হোক, যখন হয় যখন হবে, আগে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করতে হবে। দাদু কথা দিয়েছিলে কিন্তু তুমি, এই সরি স্যার। তখন কি আর করেন ডক্টর ইউনুস, বারবার হচ্ছে নানা রকম এই ট্র্যাপিজের খেলা খেলতে খেলতে তাদের শান্ত রাখছিলেন। ওমা, একদিন দেখা গেল হাসনাত আবদুল্লাহ সরাসরি হচ্ছে বিক্ষোভ থেকে সোজা ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চলে গেলেন। বেশ ঝাঁজ আছে তার, মানে দুটো নৌকায় কিভাবে পা দিয়ে চলতে হয়, এটা হাসনাত আবদুল্লাহর কাছে শেখার মতো বিষয়। বাদবাকি সমন্বয়ক যারা রয়েছেন তারা বললেন যে এইভাবে কিভাবে হয়, গোটা ছাত্র সমাজের কাছে একাডেমিক ইয়ার বলে কিছু নেই, হোস্টেলগুলো হচ্ছে যাচ্ছে তাই অবস্থা, এইভাবে পড়াশোনা লেখাপড়া হয়। কিন্তু কোথায় কি, ডক্টর ইউনুসের কাছে তখন হচ্ছে যেটা শেখ হাসিনা অডিও ক্লিপে বলে দিয়েছেন যে কোথায় বিশ্ববিদ্যালয় তৈরি করা যায় সেখান থেকে টাকা পাওয়া যাবে, কোথায় এইটা করা যাবে সেখান থেকে টাকা পাওয়া যাবে, কোথায় গ্রামীণ ব্যাংকে থেকে শেয়ার তুলে নিয়ে কিভাবে টাকা করা যাবে, তারপর আরও টাকা করার জন্য আওয়ামী লীগকেই পুরো নিষিদ্ধ করে দেওয়া যায়, যে গোটা বাংলাদেশকে বিক্রি করে দেওয়া যায়। এটা শেখ হাসিনা তিনি বলেছেন। এবং তারপরে যেদিন তিনি অডিও ক্লিপটা বলেছেন সেদিন হচ্ছে জুলাইয়ে ঐক্য এবং তার সাথে
বৈষম্য বিরোধী ছাত্ররা যমুনা অভিযানে পুলিশের ব্যারিকেড ভাঙছে। পুলিশকে ঠিক আগের বারের মতোই দেখা গেল, ব্যারিকেড কিছুক্ষণ অবধি তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করলো, যখন ছাত্রদের ঢেউ এসে উপস্থিত হলো সে সরে গেল, পুলিশ সাট করে ডান দিকে সরে গেল। একদম চেনা ছবি, ঠিক 8 মাস আগের। তবে তখন ছিলেন শেখ হাসিনা, এখন হচ্ছে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তার বাড়ির দিকে এগোচ্ছে। সেই সময় হঠাৎ দেখলো অবস্থা বেগতিক, তার যে তথাকথিত মন্ত্রিসভা, সেই তথাকথিত মন্ত্রিসভার তথাকথিত যিনি উপদেষ্টা মাহফুজ আলম, মাস্টার মাইন্ড। আরে বাবা, তুমি মাস্টার মাইন্ড, তোমার কাজ মাথার কাজ, তুমি হেলমেট ছাড়া গেছো কি করে? হেলমেট ছাড়া কেউ যায় মাথার কাজের লোকেরা? এই যে বাংলাদেশের যারা তো মাথার কাজ করতেন, দিয়ে পকেট ভারী করেছেন, তোমরাই বলেছো, তারা যখন আদালতে নিয়ে যাও মাথায় হেলমেট পরে নিয়ে যাও না, তো হেলমেট পরে যাওয়ার পর কি দেখা গেল? একদম একটা বোতল এসে সপাটে তার মাথায়। কি নিখুঁত টিপ! মাস্টার মাইন্ডের মাথায়, এবং মাস্টার মাইন্ড হঠাৎ হকচকিত হয়ে গেলেন। কি বলবেন হচ্ছে একেবারে শ্রীমান ভাবলাকান্তর মতো এদিক ওদিক তাকাচ্ছেন। এইটা আজকের ছবি বাংলাদেশে। গোটা মে মাসের তপ্ত বাংলাদেশ 40 ডিগ্রির উপর ফুটছে, সেই সময় পুরো রাজপথের দখল নিয়ে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এবার আস্তে আস্তে অন্য বিশ্ববিদ্যালয় আসবে, তারপর ধীরে ধীরে হচ্ছে বাংলার যারা ওখানে রয়েছেন, বাংলাদেশের জনতা, তারা আস্তে আস্তে জাগরিত হতে থাকবে এবং ধীরে ধীরে চলে আসবে সেই অগাস্ট মাস, 1 বছর। এখন ফাপড়ে পড়েছে বাংলাদেশ, কোন দিকে তারা যাবে? এই বাংলাদেশকে নিয়ে এখন কিন্তু ভারত তীব্র নজর রেখেছে। পাকিস্তানের পশ্চিম ফ্রন্টে যখন লড়াই চলছে অপারেশন সিন্দুর, ভারতীয় বিমান বাহিনী শৌর্য বীর্য দেখাচ্ছে, একের পর এক ধ্বংস করে দিচ্ছে পাকিস্তানের বিমান ঘাঁটি। চীনের যে ডিফেন্স সিস্টেম ফেল করে যাচ্ছে, সে সময় কিন্তু বাংলাদেশের উপর কড়া নজর ছিল। আগেই জানিয়েছিলাম নজর থাকবে, আর পার পাবে না বাংলাদেশ। বাংলাদেশের কে নিয়ে এই মুহূর্তে, কেননা পাকিস্তান এখন দীর্ণ বিদীর্ণ, এই দীর্ণ বিদীর্ণ পাকিস্তানের দিকে ভারত যখনই নজর ঘোরাচ্ছে, তখন একটা সেই পয়েন্ট মাথায় আসছে, ইউনূসের সেই কথা। 5ই আগস্ট ক্ষমতায় বসার আগে তিনি বলেছিলেন উত্তর পূর্বে আগুন জ্বালিয়ে ছাড়বেন, আর এখন বলছে উত্তর পূর্বকে সাথে নিয়ে নেপাল ভুটানকে নিয়ে তিনি একটি উন্নয়নের পরিকল্পনা দিয়েছেন, উন্নয়ন করবেন ওখানে উত্তর পূর্ব ভারতে। এদিকে বলছে আগুন জ্বালাবে, এদিকে বলছে উন্নয়ন করবে। ভারসাম্যই চলে গেছে, পটাশিয়াম সোডিয়াম মনে হয় ওঠানামা করছে, এক এক সময় এক এক রকম কথা বলছে। তার আগে চীনে গিয়ে সুন্দর মিটিমিটি হেসে তিনি ডক্টরেট উপাধি নিলেন। উপাধি নিয়ে তিনি বললেন কি, যে এই দক্ষিণ এশিয়াতে একটা উন্নয়নের জোয়ার আনতে হবে, দক্ষিণ এশিয়ায় ভারসাম্য আনতে হবে। মনে হলো আব্রাহাম লিঙ্কন যেন স্বয়ং নেমে এসেছেন এই মর্তে। আহা, কি কথা বলছেন, যেন নতুন কিছু শোনাচ্ছে। এই সমস্ত পুরনো বুলিগুলো, অতি জীর্ণ যে সমস্ত বুলি কপছে, তিনি চাইছিলেন এক মহানুভব ব্যক্তি হতে। আর যেই সবাই দাবি করছে, বিএনপি বলে বলে মাথা মুখে ফেনা উঠে ফেলেছে যে নির্বাচন কবে হবে, নির্বাচনটা দেন আগে, নির্বাচনটা দেন, নির্বাচন হোক, তারপর সংস্কার চলতে থাকবে। সংস্কার কখনো থেমে থাকে না, সংস্কার চলতে থাকে। আরে সংসদটা তো বানান, নাহলে তো বলবে এটা বেআইনি সরকার। কিন্তু কোথায় কি হতোদ্যম হয়ে পড়ল বিএনপি, তার কারণ হচ্ছে তারা তাদের ক্যাডারকে সন্নিবেশিত করতে পারেনি। যে এইরকম জায়গায় যখন নির্বাচন দিচ্ছে না, চলো আমরা রাজপথ দখল করি, কিন্তু কে হবে? তখন খালেদা জিয়া বিদেশে চিকিৎসারত, তার পুত্র তারেক রহমান, তিনি একবার ভাবছেন এই ইউনূসের অ্যাসিস্ট্যান্ট হয়ে কি দেশ চালাবো। অনেক প্রপোজাল যাচ্ছে, কিন্তু তারেক রহমান কিছুতেই আসছেন না। তিনি কিন্তু বুঝতে পারছেন বাংলাদেশে গেলে তার হাল কি হতে পারে। এমতো পরিস্থিতিতে বিএনপি যারা ক্যাডার বাহিনী, তারা তোলাবাজিতে জামাত ইসলামের সঙ্গে মিলিয়ে শুরু হলো বাংলাদেশ জুড়ে এক দক্ষযজ্ঞ। দোকান পাট, এস্টাবলিশমেন্ট, ছোট ছোট অফিস, মায়ের রিক্সাওয়ালা, তাদের থেকেও তোলা নিচ্ছে। এই তোলাবাজির যে সংস্কৃতি বাংলাদেশে একেবারে গেল, এবং ছাত্র সমাজ তাতে বিক্ষিপ্ত হয়ে পড়ল।
ঠিক এমতো পরিস্থিতিতে এলো হচ্ছে, তিনি দেখলেন যে এই পরিস্থিতি থেকে নিষ্কৃতির আর জায়গা নেই, যে পারছে সে এসে হুমকি দিচ্ছে তখন ডক্টর ইউনূসকে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। এমতো পরিস্থিতিতে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। এমনকি বিভিন্ন জায়গায় জামাতের যারা লোকজন ছিল তারা তখন জল মাপছিল। আলী রিয়াজ হোক কি সংস্কার কমিটি, বিভিন্ন সংস্কার কমিটির মাথায় তো বসে আছে বেশিরভাগই জামাত শিবিরের লোকজন, যারা অতীতে শিবিরের ছাত্র নেতা ছিল। এরপর পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে গেল। ছাত্র সমাজ বুঝে গেল যে এ বাংলাদেশ আর পরিবর্তন হবে না, এবার রাজপথেই উত্তর দিতে হবে। স্লোগান উঠেছে শুধু মুখে জুলাই জুলাই, এবার হবে গণধোলাই। এমনিতে মব জাস্টিস দেখেছে বাংলাদেশ, কি ভয়ঙ্কর মব জাস্টিস এই 8 মাসে। এর একটা ধোলাই বা শুদ্ধিকরণ দরকার। ছাত্র সমাজকে এগিয়ে আসার বিষয় রয়েছে। তবে নিষিদ্ধ করাতে একটা সুবিধা পেয়ে গেছে এখন আওয়ামী লীগ। কি সুবিধা? সুবিধা হচ্ছে এটাই যে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারবে। এই যে জুলাইয়ের যে আন্দোলনটা এখন আবার শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে কি ছাত্রলীগের ছেলেরা নেই? উত্তক্ত হয়ে গেছে। উত্তক্ত এই পরিস্থিতিতে এখন যেভাবে হোক ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করে ইমিডিয়েটলি নির্বাচন কিভাবে হবে। ভারত কিন্তু বলেছে এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এই পরিস্থিতির উপর এবং বিশেষভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সেখানে কিন্তু তারা ছেড়ে কথা বলবে না। না, ঠিক সরাসরি এটা বলেননি যে ছেড়ে কথা বলবো না, কিন্তু ভাষাটা কীরকম ছিল? ভাষাটা অত্যন্ত সংযত কিন্তু ঠান্ডা গম্ভীর সুরে যিনি বিদেশ সচিব মিস্টার জয়সওয়াল, তিনি বলেছেন ইমিডিয়েটলি নির্বাচন দিলে বাংলাদেশ কোথাও একটা মুক্তির পথ খুঁজে পাবে, এবং সেটাতে সিলমোহর দিয়েছে কিন্তু আমেরিকার মুখপাত্র বিদেশ মন্ত্রকের। একবার রণদীপ জয়সওয়ালের বক্তব্যটা শুনুন। जहां तक अवामी लीग की बात है, the ban on the Awami League without due process is a concerning development. As a democracy, India is naturally concerned at curtailment of democratic freedoms and shrinking political space. We strongly support the early holding of free, fair and inclusive elections in Bangladesh. जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का, वो ड्यू प्रोसेस को दरकिनार कर किया गया है। एक लोकतंत्र के रूप में भारत जो वहाँ पर लोकतांत्रिक आज़ादी को रोका जा रहा है और जो वहाँ पर राजनीतिक गतिविधियों के लिए जो दायरा है वो कम हो रहा है, इसको लेके हम लोग चिंतित हैं। और साथ में हमारा ये मानना है, हमारा ये आह्वान है कि बांग्लादेश में जल्द से जल्द एक निष्पक्ष और समावेशी चुनाव कराया जाए। শুনলেন তো রণদীপ জয়সওয়ালের বক্তব্য। এরপর কি বাংলাদেশ এই বার্তাটা নিতে পারবে? নিলে ডক্টর ইউনূস হয়তো বা বেঁচে যেতে পারেন, খুব চান্স কম। তার কারণ দেখেছেন তো ডক্টর ইউনূস যখন ঘুমোতে গেছেন, তার সমন্বয়করা যখন সমস্ত কিছু করে যখন তারা রাত্রিবেলা ঘুমোতে গেছেন, ঠিক সেই সময় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লুঙ্গি পরে অসুস্থ সেজে মুখে একটা মাস্ক লাগিয়ে 3টের সময় শাহজালাল এয়ারপোর্ট থেকে সোজা ব্যাংকক। ভোরবেলা উঠে যখন ডক্টর ইউনূস নাস্তা করছেন তখন খবর এসেছে যে সাবেক রাষ্ট্রপতি হামিদ তো পালিয়ে গেছে। বলো কি, হামিদ পালিয়ে গেল কি করে? ভোর 3টের সময় এসে স্যার চলে গেছে, কি করে আটকাতে পারলেন? না পারা গেল না তো স্যার। এই হবে। আপনি যে বলবেন ডক্টর ইউনূস এখন আমলাদের ডান দিকে যেতে, ওরা বলবে বাঁ দিকে চলে যাবে। তারপর বলে বাঁ দিকে কেন গেলে? বলেছিলাম তো ডান দিকে। স্যার আমরা তো ডান দিকেই গেছি। ওই ডান দিক বাঁ দিক গুলিয়ে দেবে। এগুলো বোঝেন? বুঝতে পারেননি? বুঝে যাবেন, আর কিছুদিনের অপেক্ষা, বুঝে যাবেন। এই যে বাংলাদেশ চলছে, এই বাংলাদেশ চীনকে ইনভাইট করতে এসেছিল আইএসআই, তখন কি বলবোলা। মাহফুজ আলম তখন এইভাবে চলতেন, তার দিকে লোকে তখন সম্ভ্রমের দৃষ্টিতে তাকাতো। লালমনিরহাট, এই চিকেন নেকের কাছে লালমনিরহাটে চীনকে দিয়ে
একটা তিনি ভেবেছিলেন সেখানে ফাইটার প্লেনগুলোর একটা ঘাঁটি স্থাপন করবেন যাতে ভারতের উপর তীব্র নজর রাখা যায়। এই ছিল তাদের পরিকল্পনা, এবং তার থেকে যখন হবে স্বাভাবিকভাবে ডক্টর ইউনূসেরও কিছু উপার্জন হয়ে যাবে, অন্তত নিন্দুকেরা তাই বলেন। তাসলিমা নাসরিনের একটা পোস্ট দেখছিলাম, সেখানে ডক্টর ইউনূসকে বলেছিল এই লোকটি রাজনৈতিক ব্যবস্থাকেই ধ্বংস করে দেবে। আওয়ামী লীগকে শেষ করেছে, বিএনপিকে শেষ করবে, এবার জাতীয় নাগরিক পার্টিকে শেষ করবে, তারপর জামাতের হাতে দেশটাকে তুলে দেবে। গোটা জায়গায় শুধু জামাত আর হচ্ছে শিবিরের লোকজন। একজন শিবিরপন্থী হুজুর তিনি আবার বলেছেন কলকাতায় ঢুকে গিয়ে তিনি নাকি বাইকে করে বিস্ফোরণ ঘটাবেন। এই সমস্ত কথাবার্তাগুলো আসছে, যত আসছে তত কিন্তু ভারতের নজর আরো তীব্র হচ্ছে। বাংলাদেশ এখন এক অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে অরাজক পরিস্থিতি একটা মানুষ আরেকটা মানুষের উপর বিশ্বাস স্থাপন করার মতো পরিস্থিতিতে নেই। মানুষ শঙ্কা নিয়ে রাস্তায় বেরোন, এই বুঝি তার উপর এসে লুটেরার দল ঝাঁপিয়ে পড়বে। মহিলারা যাচ্ছে না স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছে। এই অনাচারের বাংলাদেশে একমাত্র স্বৈর শাসন প্রতিষ্ঠা করে বসেছে হচ্ছে ডক্টর ইউনূস এবং তার কিছু চামচা বাহিনী, এবং তাকে পূর্ণ মদত যোগাচ্ছে হচ্ছে জামাত শিবির। এই বাংলাদেশ কিন্তু আবার শুরু হয়েছে এক জ্বলন্ত উত্থাপন ঘটছে। এই উত্থাপন কোথায় গিয়ে থামবে তার ডিটেলস আপনাদেরকে আমি দিতে থাকব। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন।